ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক, অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি, ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়ও নাই। নদীতে ভাসছে ময়লার ভেলা, প্রতিদিন মিশছে 90 টন আবর্জনা। দখলে দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গা। তলদেশের 15 ফিট নিচেও মিলছে বর্জ্য, দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। ছেঁটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা, আকার কমছে প্রায় 7,000 কোটি টাকা। আসছে বাজেটে বিনিয়োগ চাহিদা কম থাকায় কমবে ব্যাংকের ওপর চাপ, ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর জোর। এবং ঈদের আগে পশুর বাড়তি যত্নে ব্যস্ত কৃষক। রাজশাহী অঞ্চলে এবার প্রস্তুত 43 লাখ। সীমান্তে কড়া নজরদারি থাকায় খামারিদের ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগের। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে মঙ্গলবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান তারা। লাগাতার কর্মসূচির 6ষ্ঠ দিনে গানে গানে দাবি তুলে ধরেন ইশরাক সমর্থকরা। গানে গানে মুখর নগর ভবন এলাকা। অস্থায়ী স্টেজে থেকে বাজছে দেশাত্মবোধক গান। ভিন্ন উপায়ে দাবি তুলে ধরছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পাঠ করানোর মধ্য দিয়ে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 6ষ্ঠ দিনের মতো রাজপথে তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। মুহুর্মুহুর করতালিতে ইশরাকের পক্ষে সমর্থন জানান কর্মী সমর্থকরা। বলছেন দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। গ্যাজেট হয়েছে, শুধু স্থানীয় সরকার তাল বাহানা শুরু করেছে, সে হলো আসিফ ভুইয়া। আসিফ ভুইয়ার জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। তার কাছে জানতে চাই সে কেন এই রায়ের বিপক্ষে, আর এই রায়ের বিপক্ষে যদি থাকে পালানের রাস্তা খুঁজে পাবে না। আদালত থেকে রায় দেওয়া হলো, নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এরপরে সত্যিভাবে আপনারা আইনবিদদের কাছে যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছুই করণীয় নাই। কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি নিয়ে তালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। কাপড়ে কাপড় মাথায় বেঁধেছি, যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক সংগঠন এবং সাধারণ ঢাকাবাসী সবাই ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায়। ঢাকার রাজপথে নেমে এসেছি, কোনো প্রকার বৈষম্য এদেশে আর হতে দেওয়া যাবে না। ইশরাক লাগাতার অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। মঙ্গলবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। হাইকোর্টে রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। তবে বিএনপির আইনজীবী বলেন এই রিটের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায় সেই জন্য করা হয়েছে। যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ থাকে মামলা খারিজ করার জন্য। 12টা আদেশ রাখছেন, সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এ নিয়ে দোষারোপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভারের যুব সমাবেশে কথা বলেন তিনি। আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আসিফ মাহমুদ। বলেন, তরুণদের বৃহৎ অংশকে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। জুলাই অভ্যুত্থানের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। এদিকে ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতারা। আদালতের রায়ের পরও তাকে মেয়র পদে বসতে না দেয়া ফ্যাসিস্টদের মতো আচরণ বলেও অভিযোগ তাদের। নেতারা বলেন, কম বয়সে বড় দায়িত্ব পেয়ে সরকারের কেউ কেউ ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্র, সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক হোসেন। আদালতের আইন না মেনে সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে কিছু রাজনৈতিক এবং সামাজিক শক্তি জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এদিন সকালে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কম বয়সে বড় দায়িত্ব পাওয়ায় অনেকের কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। মানে আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এ সময় সরকার খামখেয়ালি করে অযৌক্তিক কাজ করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে তালবাহানা করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতমূলক। এ কারণে ইসি আস্থা হারিয়েছে। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। ইসি পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাকও দিয়েছে এনসিপি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে উত্তাপ রাজনীতিতে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি। রাজধানীর বাংলা মোটরের সমসাময়িক বিষয়ে এনসিপির করা সংবাদ সম্মেলনে নেতারা বললেন, উদ্ভূত সংকটের জন্য নির্বাচন কমিশনই দায়ী। আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তড়িঘড়ি করে ইশরাককে মেয়র ঘোষণার ঘটনায় ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। সংবাদ সম্মেলনে ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। কমিশনের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে দাবি করে বলেন, এই অবস্থায় কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলেও উল্লেখ করেন এনসিপি নেতারা। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক,
তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারের মধ্যে কিছু মানুষের অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলেও দাবি করেন তিনি। ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যৌথ সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। স্বাধীনতার তিনি আগামী 30শে মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এই উপলক্ষে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা করে দলটি। চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপি মহাসচিব ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসেবে সভা শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। ওই দিন সকাল 10:30টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশে এখন বিভাজনের ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকারের মধ্যে কিছু মানুষ অনুপ্রবেশ করেছে যারা দেশকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত করছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আমরা মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সজাগ থেকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রুখে দাঁড়াতে হবে যে কোনো ষড়যন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে নেতারা বলেন, বিচারের পরিবর্তে একটি পক্ষ সাম্যর চরিত্র হননের চেষ্টা করছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগের এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। ছাত্রদল নেতাকর্মীরা বলেন, বিচার কাজে দীর্ঘসূত্রতার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা চলছে। একদল শিক্ষার্থী এই খুনের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য প্রত্যেক দিন বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। হত্যাকাণ্ড নিয়ে ন্যারেটিভ তৈরি করছেন। আপনাদেরকে ধিক্কার জানানোর ভাষা ছাত্র সমাজ জানে না। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান সাম্যর বাবা ফখরুল আলম। বলেন, রাজনীতি নয়, চান সন্তান হত্যার বিচার। সুষ্ঠু বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। আপনি আপনার ব্যর্থতার দায় স্বীকার করে অতি শীঘ্রই পদত্যাগ করেন। দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। হত্যা জড়িত প্রকৃত অপরাধীরা দ্রুত গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। সুষ্ঠু তদন্ত এবং সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব।
2 ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে দিয়ে শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 7 কার্যদিবসের মধ্যে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা। 3 থেকে 6 মাসের বকেয়া বেতন পরিশোধ, বোনাস সহ নানা দাবিতে মঙ্গলবার দুপুরে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। সমস্যা সমাধানে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার এপিএস এর সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের বৈঠক হয়। অবশেষে আগামী 29 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রম মন্ত্রণালয়। এদিকে প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করলেও নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টিএনজেডের শ্রমিকদের এই সিদ্ধান্ত আমরা মেনেছি এবং আস্থা রেখেছি। শহীদুলের আলোচনা শেষে আমরা কর্মসূচি আজকে প্রত্যাহার করব। কর্মদিবসের মধ্যে 29 তারিখ আছে, এই 29 তারিখের মধ্যে সকল পাওনাটি সম্পূর্ণ পাওনাটি শেষ করবো, সেটা আমি সরকারের মধ্যে আস্থা রাখলাম। এবং যদি এটার কোনো ব্যাঘাত ঘটে তাহলে আমি আজকে আপনাদের মাঝে বলে দিতে চাই, আগামীতে আমরা ঘোষণা ছাড়াই গাজীপুর সহ সারা বাংলাদেশ অচল থাকবো। 2500 বছর আগের সমৃদ্ধ জনপদ মহাস্থানগড়। প্রাচীন নিদর্শন দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার সরাসরি সম্প্রচার হবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে ভিডিও ধারণে অনুমতি নিতে হবে আদালতের। এরই মধ্যে প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার নিয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ব দেখেছিল নুরেমবার্গ ট্রাইব্যুনালের এক ঐতিহাসিক বিচার। হিটলারের নাৎসি বাহিনীর ভয়ঙ্কর অপরাধের বিচারের সে দৃশ্য এখনো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিহাসের নানা বাঁকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কিংবা উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিচারও সরাসরি সম্প্রচার করেছে গণমাধ্যম। আইনি সুযোগ থাকায় এবার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারও সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। এরই মধ্যে প্রযুক্তিগত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে সরাসরি সম্প্রচার ও ভিডিও ধারণে লাগবে আদালতের অনুমতি। এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে বিচারই হোক না কেন সেটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশের বা সারা পৃথিবীতে প্রচার করার এখতিয়ার আমাদের আছে, বা সে সুযোগ এখন থেকে তৈরি হলো। অতএব এটা শুধু শেখ হাসিনার বিচার নয়, আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন। গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচার নিয়ে রুল জারি করেছেন দেশের উচ্চ আদালত। আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। আইনজীবীরা বলছেন, বিশ্বের অন্তত 21টি দেশে গুরুত্বপূর্ণ মামলার বিচার সরাসরি দেখানোর ব্যবস্থা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। নষ্ট এনজিওগ্রাম মেশিন, বিকল স্তন ক্যান্সার টিউমার নির্ণয়ের যন্ত্র। চট্টগ্রাম মেডিকেলে জটিল রোগের পরীক্ষায় দুর্ভোগের রোগী, মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা, উৎকট দুর্গন্ধ তো আছেই। বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দেশের আইনে জীবন্ত সত্তার স্বীকৃতি পেলেও নদীরই কোনো নিরাপত্তা নেই। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শোভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক
ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি। এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। ব্যবহার আচার হয়েছে, রান্না বার হয়েছে, সবই হয়েছে। এই নদীতে বিরাট বিরাট মাছ আছিল, এত পরিষ্কার আছিল। শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলায়, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। এক সময়ে মাঝিরা যাত্রী পরিবহনের সঙ্গে বাড়তি আয়ের জন্য মাছ ধরতেন, কিন্তু এখন সেই জায়গা করে নিয়েছে নানান প্লাস্টিক বর্জ্য। এর বাইরেও প্রতিনিয়ত ফেলা হচ্ছে পচা সবজি, ফল এবং বিভিন্ন হোটেল ও দোকানপাটের ময়লা আবর্জনা। দশক মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। এখন আছে বোতল, শিশু, প্লাস্টিক। ওখানে মাছ ধরবো দূরের কথা, এখন পোকও পায় না। এখন ওই যে বোতল টোতল ময়লা ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। দিনকে দিন কমছে নদীর গভীরতা ও প্রশস্ততা, কমছে পানির প্রবাহটাও। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন, ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। এমনকি বুড়িগঙ্গার তলায় মাটির 15 ফিট নিচেও প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। জীবের বসবাসের ইকোসিস্টেম তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি অন্তত শুষ্ক মৌসুমে থাকায় না। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্টের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গ্রিড, বারবার ল চেঞ্জ করা, বারবার একটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন, ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কী করছে সেটা হলো ফোকাস করতে হবে, বোল্ড স্টেপ নিতে হবে। পয়ঃবর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তাকে জামিন দেন। কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা। মঙ্গলবার বেলা 3:30টার দিকে তাকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে বের হয়। এর আগে তাকে নিতে বোন লামিয়া ও তার মামা জামিনের কাগজ নিয়ে কারাগারে প্রবেশ করেন। এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা, এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে, এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া, ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে। এর আগে রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। এনামুল হক নামে এক ব্যক্তির গত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, 17 জন অভিনয় শিল্পী ও আরও 265 জনকে। এতে 207 নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে।
ওমর ফারুক, সময় সংবাদ। নারী নির্যাতন মামলায় গ্রেফতার সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এই আদেশ দেন। তার বিরুদ্ধে এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। স্টেজে ভাঙচুর, মাদককাণ্ড সহ নানা ঘটনায় বিতর্কে জড়িয়েছেন গায়ক মাইনুল হাসান নোবেল। গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এবার এক নারীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে সোমবার মধ্যরাতে গ্রেফতার হন নোবেল। মঙ্গলবার তাকে তোলা হয় ঢাকা সিএমএম আদালতে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত জামিন না মঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগী নারীকে ডেমরার বাসায় নিয়ে যান নোবেল। ভেঙে ফেলেন মোবাইল ফোন, নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন ওই নারীকে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আটকে রাখেন দিনের পর দিন। দেশে তার স্ত্রী এবং সেই গর্ভবতী তারা এই ধরনের কোনো কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারেন নাই। তাহলে আদালতকে একটা মিথ্যা তথ্য দিয়ে আদালত থেকে জামিনের সুবিধা পাওয়ার জন্যই তারা এই গল্পটা সৃজন করেছেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের দরখাস্ত নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে ভুক্তভোগী ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্যকে তলব করেছে দুদক। এদিকে তলবে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। করেছেন যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তার দুর্নীতির অভিযোগে টাস্কফোর্স গঠন করে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশে সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কমিশন। তারই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, এমডি সায়েম সুবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে তলব করে চিঠি দিয়েছে দুদক। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। মহাপরিচালক জানালেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তারা। প্রয়োজনে দেশ থেকেও দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। নির্ধারিত সময়ের মধ্যে আপনার কোনো বক্তব্য না পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আমাদের চিঠিতে এই বিষয়গুলো উল্লেখ থাকে। সুতরাং তিনি সেই সুযোগটা মিস করবেন এবং তার এই অনুপস্থিতির কারণে অথবা জিজ্ঞাসাবাদ এড়ানোর এই কৌশল কাজে আসবে না। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। এদিন 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের চট্টগ্রাম অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। মাসে 4 ও 6 হাজার টাকা খরচ করে গ্রাহকরা পাবেন 300 MBPS পর্যন্ত উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় ক্ষুণ্ণ হবে না সার্বভৌমত্ব। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে সেবা প্রদানের জন্য গেল 29 এপ্রিল প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেয় বিটিআরসি। 1 মাসের কম সময়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, স্টারলিংক গ্রাহকরা পাবেন 300 MBPS গতির ইন্টারনেট সেবা। বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ।
তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। স্টারলিংক প্রতি মাসে 7,000 টাকা চাইলেও দর কষাকষি করে দুটি প্যাকেজের দাম 4,200 টাকা এবং 6,000 টাকায় নামানো হয়েছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়ব। ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। সেবা নিতে একটি কিটের জন্য স্টারলিংকে 47,000 টাকা দিতে হবে গ্রাহককে। প্রতিটি ডিভাইসের জন্য মাসে সরকার রাজস্ব পাবে $1। করতে হবে না সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি। তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000, $30,000 করে দেবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে 6,000 টাকা এবং 4200 টাকা, সেটা নিশ্চয়ই 20 গুণ বেড়ে যেত। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এছাড়া অ্যামাজন সহ আরও 4টি প্রতিষ্ঠান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের তুলনায় ছেটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। বাজেটের আকার কমছে প্রায় 7,000 কোটি টাকা, যেখানে ব্যাংক ঋণ কমতে পারে 12,500 কোটি টাকা। বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিনিয়োগ চাহিদা কম থাকায় বাজেট ঘাটতি পূরণে এবার ব্যাংকের উপর চাপ পড়বে না। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর উপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের উপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে 12 মে পর্যন্ত নেওয়া হয়েছে 1,08,371 কোটি টাকা। বিনিয়োগে ভাটায় বেসরকারি খাতের ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদদের। ইলেকশন এবং সামগ্রিক স্ট্যাবিলিটিটা কোন জায়গায় আসে সেটা দেখে তারা বিনিয়োগ করবে। ফলে যেহেতু বিনিয়োগের দিক থেকে চাহিদার দিক থেকে একটা স্লোনেস বা স্লতগতি আছে, সেদিক থেকে হয়তো সরকারের ব্যাংক থেকে বরোয়িংটা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, সম্ভাব্য ঘাটতি 2,26,000 কোটি টাকা, আর ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে। সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। সংকট তখনই দেখা দেবে যখন ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যবসায়ীরা যখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন, তখন ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে। যেহেতু আগের সরকারের নেওয়া বড় প্রকল্পগুলো কাটছাট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেও বাস্তব ভিত্তিক প্রকল্প মূল্যায়ন করবে। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.57% ও সরকারি ঋণের প্রবৃদ্ধি 16.32%। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার অধিক পরিমাণ ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে, আর এই ঋণের সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে, যা মূলত রাজস্ব সংগ্রহের অর্থ। আসছে বাজেটে এই সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদন। কীটনাশক ও বালাইনাশক দমনেও কমেছে খরচ। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ পশু যাবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। স্থানীয় হাটে পশু বেচাকেনা হচ্ছে, তবে সপ্তাহ খানেক পর পশুর জমজমাট বেচাকেনা হবে বলে জানান ক্রেতা বিক্রেতা ও হাট ইজারাদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন।
রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে একটি দুটি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা বলছেন কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়া শুধু ঘাস, ভুট্টা, ফিড এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করছেন তারা। একই চিত্র রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভাগের সবকটি জেলায়। আমরা চাচ্ছি আমাদের লক্ষ্য যে ন্যায্য দামে সঠিকভাবে প্রাকৃতিকভাবে তৈরি করে গরুর কাস্টমারকে দেওয়ার। খেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমাদের গরুগুলো লালন পালন করা হয়। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর সপ্তাহখানেক পর থেকে শুরু হবে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। খামারিরা জানান হাটে কোরবানির পশুর দাম পাচ্ছেন না, তবে ব্যাপারীরা বলছেন ভিন্ন কথা। 2 গাড়ি নেওয়ার টার্গেট, আমি 2 গাড়ি এনেছি, 28টা নিয়েছি, একটু পরে গাড়ি লোড দিব। 2টা দেখছি, 2টা কিনে আমি নিয়ে চলে যাবো বাসায়, তবে অনেক দাম মূল্যে কম আছে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান হাট ইজারাদাররা। পুলিশ ভাইরা আছে, তারা টহল দিচ্ছে। টহলের নাম্বার প্রত্যেকটা ব্যাপারীদেরকে দিচ্ছি আমরা। বিভাগের সবকটি জেলায় 26 লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও 43 লাখ কোরবানির পশু লালন পালন করা হয়েছে, যা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ উদ্বৃত্ত পশু যাবে দেশের নানা প্রান্তে, জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করি যে ভোক্তা যারা, তারাও ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে এবং যারা বিক্রেতা তারাও ন্যায্য মূল্যেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে। ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাছা না লাগালে হতো। এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন, এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নামে আইকনিক রেল স্টেশন হলেও 1.5 বছরে নিশ্চিত হয়নি কোনো ধরনের যাত্রী সেবা। চলন্ত সিঁড়ি চালু না হওয়া, অপর্যাপ্ত টয়লেট, পানি কিংবা বিশ্রামের ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত পর্যটন নগরী কক্সবাজারে নির্মিত বিশ্বমানের স্টেশন। একই সঙ্গে কোটি টাকার বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক বাল্ব, ওয়াটার বাল্ব সহ নানা সরঞ্জামাদি চুরি হয়ে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে স্টেশনটি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ওয়াশফিট, 3টি ওয়াশফিটে ছিল 900 ওয়াটারিং ভাল্ব, 300 বৈদ্যুতিক বাল্ব আর মাটির নিচ দিয়ে চালানো হয় প্রায় 6000 মিটার বৈদ্যুতিক তার। কিন্তু চোরের দল নিয়ে গেছে সবকিছু। এতে অন্ধকারে ট্রেনের আন্ডার গিয়ার চেকিং ও ধোয়া মোছার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আর সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতার পাশাপাশি নানা সরঞ্জামাদি চুরি হচ্ছে বলে জানান কর্মরতরা। কেবল সব চুরি হওয়ার প্রেক্ষিতে আমরা সমস্যা ফেস করতেছি। সেটা আমরা আমাদের মাগরিবের পর আমরা ট্রেন ওয়াশ করতে আমাদের সমস্যা হচ্ছে, নিচে আন্ডার গিয়ার চেকিং করতে আমাদের সমস্যা হচ্ছে। দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন 2023 সালের 11ই নভেম্বর উদ্বোধন হলেও 1.5 বছরে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটি। যাত্রীদের জন্য চলন্ত সিঁড়ি বসানো হলেও চালু হয়নি। নেই পর্যাপ্ত টয়লেট কিংবা পানির ব্যবস্থা, নেই যাত্রীদের বসার স্থান ও বিশ্রামাগার, আর যাত্রীদের প্রবেশ কিংবা বাহির হবার পথ একটি। মোট 3টা চলন্ত সিঁড়ি, কিন্তু 3টার একটাও আপনার চালু না। এত সুন্দর একটা স্টেশন করছে, যাত্রী আসার বসার মতো জায়গা নাই, পানির অসুবিধা, টিস্যু নেই, ভিতরে পরিষ্কার না। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বাট মানে যেগুলো আসলে মানুষের নিড, সেই নিডগুলো আসলে পূরণ হচ্ছে না। স্টেশন কর্তৃপক্ষ বলছে রেলওয়ে কর্তৃপক্ষকে এখনো বুঝিয়ে দেওয়া হয়নি আইকনিক স্টেশনটি। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান প্রকল্পের কাজ শেষ হয়েছে আর রক্ষণাবেক্ষণের মেয়াদকাল শেষ হবে সেপ্টেম্বরে। অফিসিয়ালি হ্যান্ডওভার হওয়ার পর রেলওয়ে যখন পুরোপুরি বুঝে পাবে তখন সমস্ত কিছুই আমরা চালু করে দিতে পারবো। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে স্টেশন ভবনটি তৈরি করেছে বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। বিশ্বমানের আইকনিক রেল স্টেশন 1.5 বছরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, যার কারণে প্রতি পদে পদে দুর্ভোগ পোহাচ্ছেন এই পথের যাত্রীরা। তাই দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানের দাবি যাত্রীদের।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 4 বছর ধরে নষ্ট চট্টগ্রাম মেডিকেলের এনজিওগ্রাম মেশিন। যন্ত্রটি বিকল হওয়ায় জটিল নানা পরীক্ষা হচ্ছে না হৃদরোগ বিভাগে। অন্যদিকে 3 বছর ধরে নষ্ট স্তন ক্যান্সার ও টিউমার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটিও। এতে ভোগান্তিতে রোগীরা। নতুন এনজিওগ্রাম মেশিন কেনার পাশাপাশি ম্যামোগ্রাফি মেশিনটি মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। কিছু বলতে না, আপনার চলে যান না তাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অকেজো হয়ে পড়ে আছে 6 কোটি টাকা মূল্যের এনজিওগ্রাম মেশিন। হৃদরোগ বিভাগে দীর্ঘ 4 বছর ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে এটির অন্যান্য যন্ত্রাংশ। ফলে রক্তনালীর পরীক্ষা, রিং লাগানো, ব্লক নির্ণয়, ফেসমেকার প্রতিস্থাপন সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষায় নেমে এসেছে স্থবিরতা। যদিও সচল থাকা আরেকটি মেশিনে চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে 2021-এ শেষ হয়ে যায়। সরকারি পর্যায়ে ঠিক করা অনেক জটিল হয়ে যাচ্ছে, কারণ এটা খরচ প্রায় 3 কোটি টাকার মতন খরচ হবে। ঠিক হওয়ার সম্ভব অতটুকু খরচ সরকার এই মুহূর্তে ব্যয় করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। মেশিন নষ্ট হওয়ায় লেগে থাকে দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে রোগীরা। তারা দেখতে হয় অনেকক্ষণ, আমরা তো অসুখের লোকই, আমাদেরকে কষ্ট দিলে তো আমরা তো সকাল থেকে কষ্ট পাইতেছি। কিছু বলতেছে না, আপনার চলে যান না তাকে কিছু তো না বলতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি হচ্ছে একটাই, মেশিন যেটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করে জনগণের কষ্ট কম হয়। এদিকে মেডিকেলের রেডিওলজি বিভাগে 3 বছর ধরে নষ্ট ম্যামোগ্রাফি মেশিনও, যার কারণে রোগীরা বঞ্চিত হচ্ছেন স্তন ক্যান্সার ও টিউমার নির্ণয় সহ নানা সেবা থেকে। মেশিনের জিনিস তো নষ্ট হবে, সেক্ষেত্রে যদি মেনটেন্যান্সটা রেগুলার থাকে তাইলে আমরা সার্ভিসটা সবসময় এটা চালু রাখতে পারি। হাসপাতালের পরিচালক বলছেন, নতুন এনজিওগ্রাম মেশিন আনার পাশাপাশি ম্যামোগ্রাফি মেশিনটি মেরামতের প্রক্রিয়া চলছে। এনজিওগ্রাম মেশিন যেটা আমাদের দুইটার মধ্যে একটা নষ্ট, আর একটা সচল আছে, আর একটা মেশিন নতুন আসতেছে আমাদের, হয়তো এটা এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে চলে আসবে। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন হাসপাতালটির হৃদরোগ বিভাগে সেবা নেন 250-এর বেশি রোগী। দীর্ঘ 4 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে গুরুত্বপূর্ণ হার্টের এই এনজিওগ্রাম মেশিনটি। এর ফলে একদিকে যেমন রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে, ঠিক অপরদিকে 3 থেকে 4 গুণ বেশি দামে এ সেবা নিতে হচ্ছে বাইরের হাসপাতাল থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদার। মুখ থুবড়ে পড়েছে বগুড়ার দুপচাচিয়া ও আদমদীঘি উপজেলার গ্রামাঞ্চলে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্প। এতে প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তবে শিগগিরই কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2022 সালের সেপ্টেম্বরে শুরু হয় বগুড়া দুপচাচিয়া আদমদীঘিতে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ। 4 মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2.5 বছরেও তা হয়নি। সিংহভাগ কাজ ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার। প্রকল্পটির আওতায় দুপচাচিয়ার 3টি ইউনিয়নে 18টি ও আদমদীঘির 6টি ইউনিয়নে 26টি পানির ট্যাঙ্ক স্থাপনের কথা ছিল। এর মধ্যে দুপচাচিয়াতে মাত্র 8টি ও আদমদীঘিতে 12টি পানির ট্যাঙ্কের বোরিং সহ অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এরপর আর কাজ করেনি ঢাকার মেসার্স আমান অ্যান্ড কেয়ার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার আগে প্রকল্পের 53,34,000 টাকার বিল তুলে নিয়ে 1.5 বছর ধরে লাপাত্তা ঠিকাদার। এতে আয়রনযুক্ত নলকূপ অথবা পুকুরের পানিতে ফর্সা করতে হচ্ছে গ্রামবাসীদের। আমাদের এলাকার বিশুদ্ধ পানি খুব সমস্যা এবং আর্সেনিক মুক্ত পানির খুবই সংকট। কোথায় যে গেল খুঁজেও পাওয়া যায় না, এই এলাকা দেখাও যায় না। এই পর্যন্ত কাজটা স্থগিত আছে। তারা 6-9 করে কিছু কাজ করে চলে গেল এবং লাস্ট পর্যায়ে দেখা গেল ওই ইয়াটা দেখেন উল্টে পড়ে আছে। দফায় দফায় বৈঠকে কথা বলছি, বাট কোনো আলটিমেটলি সলিউশন হচ্ছে না। আমরা অনুরোধ করি সংশ্লিষ্ট কনসার্ন অথরিটি যেন এই ব্যাপারটা নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে কয়েক দফার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। তবে শীঘ্রই প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা যদি তারা কাজ শুরু না করে তাহলে টেন্ডার বাতিল করে নতুন দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার দিয়ে কাজ সম্পন্ন করে জনগণের যেন পানি প্রাপ্তিতে সুবিধা হয় এ বিষয়ে আমি কার্যকরী ব্যবস্থা নিব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে পানি বিশুদ্ধকরণের প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,39,00,000 টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় 26 হেক্টর জমির ফসল। এতে দিশেহারা কৃষক। ভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি তাদের।
উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে ইটভাটা। ফসল উৎপাদনের পাশেই পোড়ানো হয় ইট। সিরাজগঞ্জের শাহজাদপুরের সরবপুর গ্রামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়েছে আশপাশে প্রায় ২৬ হেক্টর জমির ফসলে। ধান কাটার সময় আসলেও নষ্ট হয়ে গেছে বেশিরভাগ অংশ। এতে দিশেহারা কৃষক। ভাটার মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি তাদের। এই ভাটার আগুন এসেছিল 50 ডিসিমেল বুই চাপ একটুকু কোনটিন ভালো নাই। সারা বছর কি খাওয়াবো, আমরা তো চাষি স্যার, পুণ্য পাবো, কে দিবি না দিবি এরই বাড়ি আমার নির্ভর, তার কিছুই নাই, সে সব শেষ স্যার, কিছু নাই, সব শেষ সব। আমরা বর্তুক চাই, আমরা যে বর্তুকটা যে ক্ষতির যাবে ক্ষতিটা আমরা দিলি। আমাদের এই ক্ষতিপূরণ চাই ভাটার মালিকের কাছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। আর উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত যে ৯৫ জন কৃষক তাদের তালিকা কিন্তু আমরা প্রণয়ন করেছি এবং ভবিষ্যতে আমাদের যখন কৃষি পুনর্বাসন বা প্রণোদনা কোনো কর্মসূচি আসবে, এই শিমুলতলীর স্বরূপপুর গ্রামের এই ৯৫ জন কৃষককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমরা ধান বীজ বা সার যেটাই সুযোগ সুবিধা আসে না কেন এটা কিন্তু আমরা তাদেরকে প্রদান করব। ইতিমধ্যে আমরা কৃষি অফিসারকে আহ্বান করে একটা আমরা কমিটি গঠন করছি। যদি কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় যে ইটভাটার কারণে এটা ধানগুলো নষ্ট হয়েছে, তাহলে আমরা সেই ইটভাটার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পচন রোধে তৈরি করা পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর পাবনায় জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিটি মডেল ঘরে বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে এতে ভবিষ্যতে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আমদানি কমবে বলে মনে করেন কৃষকরা। সবুজ মোল্লার তথ্য ও ছবিতে রিপোর্ট। বাঁশের বেড়া দিয়ে ঘর নির্মাণ, ছোট ছোট ফ্যানের বাতাসে ভেতরে শীতল রাখা হয়। পচন রোধে এ ঘরে এভাবেই সংরক্ষণ করা হয় পেঁয়াজ ও রসুন। কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছর থেকে শুরু হয়েছে দেশীয় পদ্ধতিতে মডেল ঘর তৈরির কার্যক্রম। পাবনার সুজানগর, সাথিয়া ও চাটমোহর অঞ্চলের শতাধিক কৃষক মডেল ঘরে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করে পেয়েছেন সফলতা। আগে আমরা যে পেঁয়াজ সংরক্ষণ করতাম তাতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেত। এই ঘরে তাপমাত্রা কম থাকে বা আলো বাতাস ঢোকে, এই ঘরে আমার অনেক সুবিধা। এই ঘরটা যদি আরো 10 জনের পায় তাহলে আরো সুবিধা হবে। আলো বাতাস লাগতেছে, বাতাস ভিতর দিয়ে ঢুকে বাইরে বাড়া যাচ্ছে, এতে পেঁয়াজটা শুকনা থাকতেছে এবং পচার সম্ভাবনা কম থাকে। প্রতিটি মডেল ঘরে ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণেই সংরক্ষিত পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে দাবি সংশ্লিষ্টদের। টিনের নিচে থার্মাল ইনসুলিন ব্যবহার করছি। থার্মাল ইনসুলিন থাকার কারণে হিটটাকে অনেকটা প্রোটেক্ট করে, যার কারণে পেঁয়াজ কিন্তু শীতল থাকে মোটামুটি। তাছাড়াও যতটুকু হিট আসে এটাকেও আবার মিনিমাইজ করার জন্য এখানে আমরা হাইগ্রোমিটার ইউজ করছি। কৃষকদেরকে যদি আরো একটু মোটিভেট করতে পারি, তাদেরকে যদি এই সংরক্ষণ প্রক্রিয়াটা শেখাতে পারি, তাহলে আমাদের দেশের উৎপাদন যেমন বাড়বে এবং বিদেশ থেকে আমদানি করতে হবে না এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে, পেঁয়াজটা ভালোভাবে সংরক্ষিত হবে। প্রকল্পের শুরু থেকে চলতি অর্থবছর পর্যন্ত পাবনার কৃষক পর্যায়ে ১৮৫টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন। পাশাপাশি কীটনাশক ও বালাইনাশক দমনে খরচ হচ্ছে কম। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ফজলি, খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগেই খোলা হবে এসব ব্যাগ। আমের ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম হলেই বেঁধে দেওয়া হয় এসব ফ্রুট ব্যাগ। এরপর আম পাকা পর্যন্ত ব্যাগ বন্দি থাকে আমগুলো। সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন হয় এই পদ্ধতিতে। বাগান মালিকরা জানায়, ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে আমের বাহ্যিক সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ হয় না। চাঁপাইনবাবগঞ্জে এবছর রেকর্ড প্রায় ২৪ কোটিরও বেশি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। প্যাকেটের কাজ হলো যে
বিষ লাগবে না, বিষ খরচ বাঁচলাম, পোকা না লাগে, ওই জন্যে আমরা এটা উপহার করার জন্য এটা প্যাকেট বানছি। সংগ্রহের দিন আমরা গাছ থেকে ব্যাগ সহ আমগুলো সংগ্রহ করে থাকি। আমরা আসলে বেশ কয়েক বছর ধরেই এটাকে কৃষি পণ্য হিসেবে ডিক্লারেশনের দাবি জানিয়ে আসছি। ফুড ব্যাগিং এর যদি ট্যাক্সটা ফ্রি করে দেয় তাহলে কম হবে দামটা। গবেষকরা জানায় পরিপক্ক আমের প্রধান শত্রু মাছি পোকা, তা দমনে সবচেয়ে কার্যকর ফ্রুট ব্যাগ। আমরা যদি ব্যাগিং করি তাহলে আমরা 100% এই মাছি পোকার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। ব্যাগিং করলে আমাদের বালাইনাশকের স্প্রে কম হবে, অর্থাৎ কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রে কম হবে, এতে করে আমটা নিরাপদ হবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,86,000 মেট্রিক টন। গত বছর 22 কোটি, 2023 সালে 16 কোটি 3 লাখ আমে ফ্রুট ব্যাগিং করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ অনন্যা আপনাকে। জয়পুরহাট সদরের শালগাঁও জয়হার ঈদগাহের জমি স্ত্রীর কাছে নামমাত্র মূল্যে গোপনে বিক্রি করেছেন মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। সম্প্রতি রাতের আঁধারে সেখান থেকে কেটে নেওয়া হয়েছে মাটি। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হন এলাকাবাসী। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। 2001 সালে জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের দস্তপুর গ্রামের শরীফউদ্দিন তার শালগাঁও জয়হার পুকুর পাড়ে 33% জমি ঈদগাহ মাঠের নামে দান করেন। পরের বছর একই গ্রামের ফজলুর রহমান ওই জমির পাশে 5% জমি একই ঈদগাহের নামে দান করলে 2002 সাল থেকে সেখানে ঈদের জামাত হয়। সে সময় আব্দুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। 2024 সালের 14 জানুয়ারি 2,87,000 টাকা মূল্যে ঈদগাহের 38% জমি ফজলুল করিম তার স্ত্রীর নামে লিখে দেন। সম্প্রতি রাতের আধারে মাঠের মাটি কাটায় বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। তারা জানান ঈদগাহের জায়গা দানপত্র ও দলিল করা। 2 জন ব্যক্তি মিলে 38 শতক মাটি জয়হারের পুকুরের পাড় এখানে ঈদগাহ মাঠ হিসাবে তারা দান করেছে। এই যে জমি বিক্রি করেছে, পরবর্তী মাঠের যে মাটি কেটে নিয়ে গেছে আমরা কেউ জানি না। ঈদুল ফিতরের নামাজ আমরা এই বছর এখানে পড়তে পারিনি। আমরা ঈদুল আজহার নামাজ কোথায় পড়বো? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডিসি স্যারের অনুরোধে এই মাঠটি পুনরায় চালু করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ নিয়ে কথা বলতে ফজলুল করিমের বাড়িতে গেলে কেউ দেখা করেননি। তবে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সরকারি কমিশনার ভূমির আদালতে দুটি পৃথক মামলা চলমান আছে। এটি তদন্ত সাপেক্ষে জমির মালিকানা এবং দখল বা শ্রেণী পরিবর্তন সংক্রান্ত যদি কোনো অপরাধ ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্ত শেষ করে আগামী ঈদুল আজহায় নামাজ ওই মাঠে পড়ার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময় আরও থাকছে। শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ধ্বংস করবে। $17,500 কোটি ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা ট্রাম্পের। চাঁপাইনবাবগঞ্জে আম চাষি, ব্যবসায়ী ও রফতানিকারকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সংগঠনটির সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞায় এদেশের ব্যবসায়ীদের পাশাপাশি উদ্বিগ্ন ভারতীয় ব্যবসায়ীরাও। তবে এ নিয়ে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে আলোচনা করছে বলে জানান তারা। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা। গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপন সহ নানা দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন করেছে আমরা ভোলাবাসী নামের একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বারবার আশ্বাস দিয়েও ভোলার মানুষের যৌক্তিক দাবি সরকার মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। শেরপুরের ঝিনাইগাছিতে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 9টার দিকে গান্ধিগাঁও গ্রামে 30 থেকে 35টি বন্য হাতি লোকালয়ে চলে আসে। এ সময় হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে ভয়ভীতি দেখিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। অসাবধানতাবশত ভ্যান চালক আকাশ হাতির দলের কাছাকাছি চলে গেলে একটি ক্ষিপ্ত হাতি তাকে পিষ্ট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাত 10টার দিকে এক সিএনজি
সিএনজি চালক 3 যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের কবলে পড়েন। 3 যাত্রী দৌড়ে পালিয়ে গেলেও সিএনজি চালককে হাতি সুর দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টানা বৃষ্টিতে বগুড়ার মহাস্থানগড় মোকামে কমেছে সবজির সরবরাহ। সবজির বাজারে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল, যাচ্ছি তার কাছে। আওয়াল, টানা বৃষ্টির কারণে বগুড়ার মহাস্থানগড় যে সবজির মোকামটি রয়েছে, সবচেয়ে অন্যতম একটি সবজির মোকাম, সেই সবজির মোকামে কিন্তু সবজি সরবরাহ কমেছে এবং এখন কিন্তু আসলে শীতের মৌসুমের যেই ফসলগুলো আসলে সবজির উঠে থাকে তার প্রভাব কিন্তু কমে যাওয়ার কারণেও আসলে এই যে মোকামটিতে এখানে সবজি সরবরাহ কমে গিয়েছে। আমরা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ফুলকপি বা বাঁধাকপি গুলো ছিল, যেগুলো শীতের মৌসুমে মাত্র 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু এখন মোটামুটি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু লাউ সহ ও অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোরই পাশাপাশি কিন্তু এখন যেহেতু আলুর আসলে সিজন চলছে, আসলে এই সময় আলুর উৎপাদন উত্তরবঙ্গের বগুড়া সহ সবগুলো জেলাতে অধিক পরিমাণে হয়ে থাকে। এবারে কিন্তু আলু ব্যবসায় একরকমের ধস নেমেছে। আসলে আলুর মাত্র 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মূলত কৃষকরা বলছেন যে এই যে আলুর যে সরবরাহ সেটি এতে আসলে কৃষি বিপণন বিভাগের যে আসলে ব্যবস্থাপনা তার অভাবের কারণে কিন্তু আসলে অধিক উৎপাদনের ফলে কিন্তু আসলে দামে তাদের যে ঘাটতি সেটি কিন্তু পড়েছে এবং কচুর বয় সহ সজিনা সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো ওর দাম কিন্তু আসলে এখন কিছুটা চড়া বলা যায়। বিশেষ করে সামনে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু আসলে এই যে সবজি সরবরাহ গুলো সেগুলো কিন্তু আসলে কিছুটা কমে আসছে এবং দামের কিছুটা বাড়তি লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু এই যে মহাস্থানগড় সবজির পাইকারি বাজারটি রয়েছে এখান থেকে কিন্তু অন্তত 2 থেকে 3 হাত বদল হয়ে বগুড়া শহরের যেই খুচরা পর্যায়গুলো রয়েছে যেগুলোতে সবজি বিক্রি হয় সেগুলোতে দামের কিন্তু পার্থক্য ঘটে। এতে করে কিন্তু আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়ে যান। এর পাশাপাশি কিন্তু যেই পেঁয়াজ বা মরিচের দাম রয়েছে সেগুলো কিন্তু একরকমের চোখ রাঙাচ্ছে। বিশেষ করে ঈদুল ফিতর রয়েছে সামনে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে আসলে এই যেই দামের যে তারতম্য সেটি কিন্তু বাড়তে পারে বলে যারা চাষি আছেন তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এবং এখানে যারা কৃষকরা রয়েছেন যারা একদম মাঠ পর্যায় থেকে সবজিগুলো এই হাটে নিয়ে এসে থাকেন তারা মূলত বলছেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু আসলে হাত বদলের ফলে দামগুলো ও সাধারণ ভোক্তা পর্যন্ত যেতে যেতে কিন্তু কয়েক দফায় বৃদ্ধি পেয়ে যায় এবং যেমনটি বলছিলাম যে আলুর আসলে দামের আসলে যেই ঘাটতি এর ফলে কিন্তু সাধারণ যারা কৃষক রয়েছেন তারা কিন্তু একরকম ভুক্তভোগী হচ্ছেন এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম এখান থেকে কিন্তু প্রতিদিন অন্তত 30 থেকে 40টি ট্রাকে করে আসলে সবজিগুলো দেশের দক্ষিণাঞ্চল এবং রাজধানী ঢাকা সহ সব জায়গাতে সরবরাহ করা হয়ে থাকে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত সবজির এর দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার মহাস্থানগড় মোকাম থেকে। 17,500 কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। এদিকে ট্রাম্প ঘনিষ্ঠ কোম্পানিগুলো কিভাবে এই প্রকল্পের কাজ পায় তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় তৎপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন তিনি। এবার 17,500 কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা নির্বাচনের পাশাপাশি এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার ব্যক্তির নামও প্রকাশ করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক সিস্টেম যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে। শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইন এর নেতৃত্ব দেবেন। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন। আমার মনে হয় 3 বছরের কম সময়ে আমরা একটা বড় পর্যায়ে পৌঁছে যাব। আপাতত 2,500 কোটি দিয়ে কাজ শুরু করেছি। 17,500 কোটি ডলার খরচ হবে। 2.5-3 বছরের ভেতর একটা ফল পাবো আশা করি। তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প ঘনিষ্ঠ স্পেসএক্স, পলান্টির ও আন্দুরিলের মতো কোম্পানিগুলোকে এই প্রকল্পের চুক্তিপত্র কিভাবে দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা। মৌসুমী সাথী,
সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি প্রস্তাবের তীব্র নিন্দা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণু সমৃদ্ধকরণ বন্ধে ওয়াশিংটনের শর্তকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ফলপ্রসূ হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। রোমে আসন্ন পঞ্চম দফা বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের দাবির তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণ সভায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, রাইসির আমলেও আলোচনা হয়েছিল, কিন্তু ফল আসেনি। এবারও যে আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ সম্প্রতি বলেন, ইরান যেন এক বিন্দুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে, এটাই তাদের রেড লাইন। এরই জবাবে খামেনি বলেন, ইরান কারো অনুমতির অপেক্ষায় নেই। পরমাণু সমৃদ্ধি বন্ধে হুমকি দেয়া অর্থহীন। এদিকে তেহরান নিশ্চিত করেছে তারা ওয়াশিংটনের প্রস্তাব হাতে পেয়েছে এবং তা পর্যালোচনা করা হচ্ছে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফের ক্ষমতায় এসে চাপের কৌশল নিয়েই ফিরেছেন তিনি। সতর্কবার্তা দিয়ে বলেছেন, আলোচনা দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটবে। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের 3.67% সীমার অনেক বেশি। তবে 90% বা বোমার মানমাত্রার চেয়ে কম। তেহরান জোর দিয়ে বলেছে এটি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য এবং এটি অপরিবর্তনীয়। খামেনির স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রকে পরমাণু আলোচনায় কঠিন অবস্থানে ফেলেছে। রোমে নির্ধারিত আলোচনা আদৌ হবে কিনা তা এখন ঝুলে গেল। আর হলেও সমাধানের পথ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার এক বৈঠকে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেন, সিরিয়ার জনগণকে সহায়তার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে অস্ত্র, রাসায়নিক দ্রব্য সহ আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। জোটটির এমন সিদ্ধান্তে খুশি দামেস্কের বাসিন্দারা। চলতি মাসে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের। সিরিয়াকে নতুন এক সম্ভাবনার সুযোগ দিতে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে জানান তিনি। এ ঘোষণার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এবার মধ্যপ্রাচ্যের দেশটির ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিধ্বস্ত দেশটির আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস এক বৈঠক শেষে বলেন, সিরিয়ার জনগণকে সহায়তার লক্ষ্যে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ চায় যাতে তারা একটি নতুন ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে পারে। একই দিন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়ে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে এ সিদ্ধান্তের জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এক্ষেত্রে অস্ত্র, রাসায়নিক দ্রব্য, নির্যাতনমূলক কাজে ব্যবহৃত উপকরণ, নজরদারির সফটওয়্যার এবং আসাদের শাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। জোটটির এমন সিদ্ধান্তে খুশি দামেস্কের বাসিন্দারা। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করে ইউরোপীয় ইউনিয়ন। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে বেশ কিছু নিষেধাজ্ঞা বহালই ছিল। এসব নিষেধাজ্ঞা তুলে নিতে সিরিয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছিল বলে জানা গেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবিও ছিল একই রকম। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আবারও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $6 কোটি কেন্দ্রীয় অনুদান বাতিল করেছে মার্কিন প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বর্ণ বৈষম্য ও ইহুদি বিদ্বেষ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ। যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপ দিনের পর দিন বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ মাস থেকে একের পর এক অনুদানে কাটছাঁট করছে সরকার।
এরই ধারাবাহিকতা এবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও জাতিগত বৈষম্য মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে $6 কোটি একাধিক গবেষণা অনুদান বাতিল করেছে স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ। শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন এক চিঠিতে জানান, হার্ভার্ডকে আর সরকারিভাবে অর্থায়ন করা হবে না, পরিবর্তে তারা বিপুল তহবিল ও ধনাঢ্য প্রাক্তন শিক্ষার্থীদের দানেই চলবে। এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ওপর $2.3 বিলিয়ন অনুদান স্থগিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, প্রশাসনের পদক্ষেপ প্রথম সংশোধনী ও কেন্দ্রীয় আইন লঙ্ঘন করছে। মূলত গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন করতে গিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। প্রেসিডেন্ট ট্রাম্প এসব আন্দোলনকে অবৈধ এবং ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধু হার্ভার্ড নয়, পুরো উচ্চশিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর মত প্রকাশের স্বাধীনতা ঘিরে এক গুরুতর বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ফিফা কংগ্রেস থেকে সুখবর নিয়ে ফিরলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বাংলাদেশে আসবেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, দিয়েছেন সহযোগিতা বাড়ানোর আশ্বাসও। তাইওয়ানে শুরু হয়েছে এশিয়ার প্রযুক্তি জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কম্পিউটেক্স, যেখানে এবার প্রাধান্য পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবটের কার্যক্রম। এই খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও আধুনিক প্রযুক্তি শিল্পে তাইওয়ানকে বিশ্ব দরবারের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ব্যবহারকারীর আদেশ শুনেই স্ট্রবেরি কিংবা মিল্ক ফ্লেভারের পছন্দের খাবার বেছে নিচ্ছে রোবট। যাবতীয় নির্দেশনা মানছে নিয়ন্ত্রণকারীর। এশিয়ার প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন কম্পিউটেক্সে প্রদর্শিত হয় এমন রোবট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও এনভিডিআর অডিও সিস্টেম ব্যবহার করে তৈরি এই যন্ত্রটিকে কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশনার মাধ্যমে পরিচালনা করা সম্ভব। এই মেশিনটি এনভিডিআর অডিও সিস্টেম, এআই ও রোবোটিক্স কন্ট্রোল ব্যবহার করে তৈরি। ব্যবহারকারীরা চীনা বা ইংরেজি ভাষায় নির্দেশনা দিয়ে এই যন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যেভাবে বলবেন, রোবটটি সেভাবেই কাজ করবে। প্রদর্শনীতে হিউম্যানয়েড রোবট থেকে শুরু করে চিপ নির্মাতাদের নতুন নতুন সব উদ্ভাবন উঠে আসে এ মেলায়। বিক্রয় ব্যবস্থাপক ডেভিড লু বলছেন, তাইওয়ানের মূল শক্তি উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি, আর তারই প্রতিফলন দেখা গেছে এবারের আয়োজনে। প্রযুক্তি জগতে তাইওয়ান এখন এক গুরুত্বপূর্ণ প্রতীক বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তাইওয়ানের প্রযুক্তিগত সক্ষমতার মূল প্রতীক হচ্ছে টিএসএমসি, যারা বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পে নেতৃত্ব দিচ্ছে। আর এই সক্ষমতা দেশটিকে ভবিষ্যতের এআই ভিত্তিক অর্থনীতির কেন্দ্র করে তুলছে। এবারের কম্পিউটেক্সে প্রায় 1400 দর্শনার্থীর সমাগম ঘটতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের, যা মার্কিন শুল্কারোপের পর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা হতে চলেছে। এবারের আয়োজনে এনভিডিয়া, ফক্সকন, কোয়ালকম সহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীর পাশাপাশি তাদের নতুন উদ্ভাবন ও ব্যবসায়িক কৌশল প্রকাশ করছে। আয়োজকদের দাবি, এই প্রদর্শনী তাইওয়ানের উদ্ভাবনী শক্তি, চিপ তৈরির সক্ষমতা ও এআই প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আয়োজন করা হয়েছে পেট গালা নামের এক ভিন্ন ধর্মী ফ্যাশন শোয়ের, যেখানে পোষা প্রাণীদের ভিন্ন ধরনের বেশে আসতে দেখা যায়। এই বিশেষ আয়োজনটি উপভোগ করেছে দর্শনার্থী ও পর্যটকরা। মঞ্চে গাউন গায়ে বসে থাকা কুকুরটির ভঙ্গি দেখে মনে হচ্ছে এ যেন ফ্যাশন আইকনের পূর্ণরূপ। সঙ্গে মঞ্চে রঙিন আলোর ঝলকানি আর দর্শনার্থীদের উচ্ছ্বাস। স্থানীয় সময় সোমবার এমন চমকপ্রদ দৃশ্যের দেখা মিলল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যেখানে আয়োজন করা হয় পেট গালা নামের এক বিশেষ ফ্যাশন শোয়ের, যা মূলত পোষা প্রাণীদের ফ্যাশন শো। এতে কেউ পোষা প্রাণীকে পরিয়েছেন রঙিন পোশাক, কেউ বা চোখে দিয়েছেন কালো চশমা। পেট গালাতে রিহানা, বিলি আইলিশ থেকে শুরু করে জেন্দায়া সহ নামি দামি হলিউড তারকাদের পোশাক অনুকরণে সাজানো হয়েছে অনেক কুকুরকে, যা ক্যামেরাবন্দি করতে দেখা যায় অনুষ্ঠানে আসা উৎসুক দর্শনার্থীদের। নানা ধরনের পোশাকের পাশাপাশি পেট গালাতে আসা কুকুরদের নানা ধরনের খেলা প্রদর্শন করতেও দেখা যায়। গণমাধ্যম এবিসি নিউজের তথ্যানুযায়ী পেট গালা অনুষ্ঠান থেকে সংগ্রহ করা অর্থ গেছে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ দ্য ডগে। অর্জিতা সুহেজিন, সময় সংবাদ। সাধারণত দেয়াল মানেই এক রঙা নীরবতা,
কিন্তু ফিনল্যান্ডের অনেক রেল স্টেশনের দেয়াল যেন নিজেই হয়ে উঠেছে প্রতিবাদের কণ্ঠস্বর। গ্রাফিতির মাধ্যমে সৌন্দর্যের পাশাপাশি ফুটে উঠেছে সমাজের প্রান্তিক কণ্ঠ, দ্রোহ, অধিকার ও জলবায়ু সংকট। আছে ইতিহাস ঐতিহ্য। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মথুর রিপোর্ট। নীরব শহরতলিতে রেল স্টেশনের নির্জন বোবা টানেল রূপ নিয়েছে রঙের ক্যানভাসে। দেয়ালে আঁকা এই গ্রাফিতিগুলো কেবলই সৌন্দর্যের নয়, এই শিল্প যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় সমাজের বহু প্রতিষ্ঠিত নিয়মেও। কথা বলে সমাজ, বঞ্চনা, প্রতিবাদ আর ভালোবাসার। প্রতীকী এই গ্রাফিতিতে দেখা মেলে অচেনা মুখ, ভাঙা শেকল, উড়ন্ত পাখি, চলন্ত মানুষ, নারীর স্বাধীনতা, প্রতিবাদ এবং আত্মসম্মানের রূপক অর্থ। বিশেষ করে সম অধিকার, পরিবেশ আন্দোলন ও মানসিক স্বাস্থ্যের কথাও তুলে ধরা হয়েছে। অধিকার কর্মীরা বলছেন, এসব গ্রাফিতি ও দেয়ালচিত্র থামিয়ে দেয় পথচারীদের, জাগ্রত করে ভাবনা। শিল্প যখন প্রতিবাদ হয় তখন তার নিছক সাজসজ্জা নয়, বরং হয়ে ওঠে জনমানুষের প্রতিচ্ছবি আর তারুণ্যের বিকল্প ভাষা। ফিনল্যান্ডেও আমরা যারা হয়তো মুখে কিছু বলতে পারে না বা ভিতরে কিছু গভীরে রাখে বা তারা তো তাদের কোনো একটা প্রতিবাদ করতে চায়, সেই ক্ষেত্রে তারা এই গ্রাফিটিটাকেই একটা নিজেদের অংশ হিসাবে ধরে নেয় এবং তখন তারা এই গ্রাফিটিটার মাধ্যমে তাদের মনোবল, তাদের মনের বিষয়টার একটা এক্সপ্রেশন করে। হেলসিঙ্কির মালমিনকার্তানো রেল স্টেশনের টানেলটি ফিনল্যান্ডের গ্রাফিতির ইতিহাস। 1982 সালে এখানেই দেশের প্রথম গ্রাফিতি আঁকা হয়। 95-এ পুনরায় আঁকা হলে 2004 সালে ধূসর রঙে ঢেকে দেয়া হয়। তার 1.5 দশক পর নগর পরিকল্পনার উদ্যোগে নতুন করে 50 জন শিল্পী এই টানেলে গ্রাফিতি আঁকেন। এরপর পুরো দেশ জুড়ে বিভিন্ন দেয়ালে দেয়ালে দেখা মেলে গ্রাফিতির। এসব দেয়ালচিত্রে শুধু যে শহরের সৌন্দর্য বর্ধন হয়েছে বিষয়টি এমন নয়, এর মধ্যে আছে প্রতিবাদ, বিপ্লব, দ্রোহ, এমনকি ভালোবাসার গল্প। আছে এখানকার মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির ভাষাও। মহিউদ্দিন মথু, সময় সংবাদ, ফিনল্যান্ড। খেলার খবর শুরুতেই দেশের ফুটবল প্রসঙ্গ। কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সেলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশ সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এছাড়াও ফুটবল ফেডারেশনের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। এজন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। ফিফার কংগ্রেসে বুক উঁচিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। সম্প্রতি খবর আসে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি। ল্যাতিন আমেরিকা থেকে সে নিশ্চয়তা নিয়ে ফিরেছেন বাফুফের সভাপতি। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা এলিট ট্রেনিং সেন্টার প্রজেক্টটা কিন্তু এখনো স্টলড আছে, তো ফিফা প্রেসিডেন্ট অপেক্ষায় আছে যে এরকম একটা ফিফা প্রজেক্ট ফরওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে যদি আমরা শুরু করতে পারি, ফিফা প্রেসিডেন্ট রেডি টু কাম। মোট 3টি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফা এবং বাফুফের সভাপতির মাঝে। একটি বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, অপরটি গঠনতন্ত্র এবং ডেভেলপমেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফিফা রিস্ট্রিক্টেড ফাইন্যান্স থেকে উঠে আসছে, এটার ব্যাপারে তারা খুবই খুশি অ্যান্ড দে ফিল যে ফুটবল ডেভেলপমেন্টে একটা বড় ধাপে আমরা আগায় গেছি। এখন সিন্স আমার রিস্ট্রিকশনের নাই, আমরা যেন ফিফা বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি প্রজেক্টের মাধ্যমে, যেন আমরা আমাদের দেশে যা লাগবে সেই কেস টু কেস বেসিসে যত সহযোগিতা নিতে পারি ফিফা থেকে যেন আমরা নিয়ে নিই। মেম্বার অ্যাসোসিয়েশন হিসেবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রজেক্ট বেসিসে আরো বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের। ফিফার অনেক ছোট ছোট বাজেট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
2 দফার চেষ্টায় অবশেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দল। মঙ্গলবার সন্ধ্যা 7:45 কলকাতা থেকে ঢাকায় নামে যুবাদের বহনকারী ফ্লাইটটি। বিকেল 5টা নাগাদ বাংলাদেশে ফেরার কথা ছিল অনূর্ধ্ব-19 ফুটবল দলের, কিন্তু দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টি চলতে থাকে ঢাকায়, যে কারণে ঢাকার আকাশে এসেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। তখন আবারও কলকাতায় ফেরত পাঠানো হয় তাদের। সেখানে জরুরি অবতরণ করলেও বিমান থেকে বের হতে পারেননি কেউ। পরে সন্ধ্যা 7টার আগে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা বিমানবন্দরে যুবাদের অভ্যর্থনা জানান বাফুফে কর্তারা। এবার ক্রিকেট। বিসিবির প্রস্তাবে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড। 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। 2 বোর্ডের প্রধান দুবাইয়ে গতকাল এক মিটিং করেন, যেখানে আনুষ্ঠানিকভাবে কথা বলা হয় এই বিষয়ে। বিসিবি চেয়ারম্যান মহসিন নাকফির সঙ্গে আলোচনা করতেই আরব আমিরাত যান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এ সময় মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের ক্রিকেটাররা 31 মের মধ্যে পাকিস্তানের লাহোরে 3 ম্যাচ খেলে দেশে ফিরে আসতে চান। বাংলাদেশ সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে সীমান্তবর্তী কোনো ভেন্যুতে ম্যাচ না খেলতে। তারপরও ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে লাহোরে। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি। এর আগে ভারত পাকিস্তান সংঘাতের পর 5 ম্যাচের জন্য পরিবর্তিত সূচি প্রকাশ করে বিসিবি। সেই সূচি অনুযায়ী আগামী 27 মে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। তবে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের আগেই দেশে ফিরতে চান বলেই জানা গেছে। এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির 165 থেকে 220 কোটি রুপি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শুধু তাই নয়, বিজ্ঞাপন রেভিনিউ, দর্শক খরা থেকে শুরু করে এসিসির কাছ থেকে পাওয়া মিডিয়া রাইটসের 15% অর্থও পাবে না পিসিবি। ভারত পাকিস্তান যুদ্ধের জেরে নাজেহাল দুদেশের ক্রিকেট। দুদেশের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। নতুন সূচিতে আবারও টুর্নামেন্ট মাঠে গড়ালেও নতুন করে ঝামেলায় পড়ার শঙ্কা রয়েছে দুদেশের ক্রিকেট নিয়ে। যুদ্ধের কারণে পাকিস্তানের সমালোচনা করে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে যে কোনো ধরনের টুর্নামেন্টে তাদের বিপক্ষে না খেলার হুঁশিয়ারি দিয়ে রাখে বিসিসিআই। সেই থেকেই শঙ্কা দেখা দেয় এশিয়া কাপ নিয়েও। এবার সেই শঙ্কায় মাথা চারা দিয়ে উঠল। এশিয়া কাপ থেকে নাকি নাম প্রত্যাহার করে নেবে ভারত। হঠাৎই এমন গুঞ্জন শোনা গেলেও তার কোনো ভিত্তি নেই বলেই ইতোমধ্যে জানিয়েছে বিসিসিআই। তবে এই দুদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত যদি মোড়ল বোর্ডটি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে পিসিবির। সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে 20 থেকে 26 মিলিয়ন ডলার, অর্থাৎ 165 থেকে 220 কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতি চক্রে আনুমানিক 165 থেকে 220 কোটি রুপি আয় করে। ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখেই পড়বে পাকিস্তানের ক্রিকেট। শুধু আর্থিক ক্ষতিরই সম্মুখীন হবে না পাকিস্তান, একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচের রেকর্ড সংখ্যক দর্শক ও বিজ্ঞাপন রেভিনিউ থেকে বঞ্চিত হবে পিসিবি। এদিকে 2024 থেকে 2032 এর মধ্যে এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বেও সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়াকে 170 মিলিয়নে বিক্রি করা হয়েছে, যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের উপরই নির্ভর করবে। ভারত না খেললে রেভিনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর। কেননা এসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে সম্প্রচার থেকে আয়ের 15% ভাগ দেয়া হয়, এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশগুলো, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো, যার কারণে ক্ষতির মুখে পড়তে পারে। ভারতীয় দর্শক ও স্পন্সরদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট। ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে। হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলস কমাবে বলে শঙ্কা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইউরোপা লিগের ফাইনালের জন্য প্রস্তুত বিলবাওয়ের সান মামেস স্টেডিয়াম। এরই মধ্যে ফাইনাল খেলতে বিলবাও পৌঁছেছে টটেনহ্যাম হটস্পার। আসতে শুরু করেছে দু ক্লাবের সমর্থকরাও। ম্যান ইউনাইটেড ও টটেনহ্যামের জন্য উয়েফা 30,000 টিকিট বরাদ্দ রাখলেও ধারণা করা হচ্ছে অন্তত 50,000 সমর্থক যাবেন বিলবাওয়ে। ফাইনালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর 3,000 সদস্য।
চীনের দুঃখ বলা হতো হুয়াংহো নদীকে। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য এবারের ইউরোপা লিগের ফাইনাল ঠিক যেন তাই। উত্তর স্পেনের শহর বিলবাও এবারের ইউরোপা লিগের ফাইনালের হোস্ট সিটি। অ্যাথলেটিক বিলবাওয়ের সমর্থকরা স্বপ্ন দেখছিলেন নিজেদের মাঠ সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলবে তাদের প্রিয় ক্লাব, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনাল আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিলবাও কর্তৃপক্ষ। ইপিএলের 16 ও 17 নম্বরে থাকা দুই ক্লাব মুখোমুখি হবে শিরোপার মঞ্চে। তবে নাম দুটো ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম বলেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা সবার। অল ইংলিশ ফাইনাল নিয়ে ব্রিটিশ গণমাধ্যমেও আলোচনাটা বেশি। ফাইনাল ম্যাচে ইউনাইটেড ও টটেনহ্যামের জন্য 30,000 টিকিট বরাদ্দ রেখেছে ইউএফা, কিন্তু ধারণা করা হচ্ছে এই ফাইনাল উপলক্ষে অন্তত 50,000 সমর্থক ইংল্যান্ড থেকে বিলবাও যাবেন, যার জন্য নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক সিটি কর্তৃপক্ষ। স্টেডিয়াম, ফ্যান জোন ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 3,000 সদস্য নিয়োজিত থাকবেন। এরই মধ্যে দু ক্লাবের সমর্থকরা বিলবাওয়ে পা রাখা শুরু করেছেন। উত্তর স্পেনের শহরটির সৌন্দর্যে বিমোহিত অনেকেই। ফাইনাল সামনে রেখে টটেনহ্যাম হটস্পারের ফুটবলাররা পৌঁছে গেছেন বিলবাওয়ে। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার পথে টিম বাসকে অভ্যর্থনা জানান স্পার্স সমর্থকরা। লিলি হোয়াইটসের জন্য এই ফাইনালটা বিশেষ। 17 বছর পর কোনো শিরোপা জয়ের সুযোগ এসেছে ক্লাবটির সামনে, আর ইউরোপিয়ান ট্রফির স্বাদ তো ভুলেই গেছে নর্থ লন্ডনের ক্লাবটা। সবশেষ 1984 সালে ইউরোপা লিগ জিতেছিল স্পার্স, তাই সমর্থকরাও বেশ রোমাঞ্চিত ফাইনাল ঘিরে। এটা টটেনহ্যামের জন্য বিশেষ একটা মুহূর্ত। সবার মাঝে বেশ রোমাঞ্চ কাজ করছে। আমরাও এখানে এসে বেশ উপভোগ করছি। দারুণ পরিবেশ, শহরের বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে আসছে, আমার ভালো লাগছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই ফাইনালটা বিশেষ। চলতি মৌসুমে ইউরোপের 3 ক্লাব প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত তারাই। ইপিএলে বাজে মৌসুম পার করা রেড ডেভিলরা এই ফাইনাল জিতে জায়গা নিশ্চিত করতে চায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। যদিও কাজটা সহজ হবে না মোটেও, কারণ এ মৌসুমে মুখোমুখি 3 দেখায় টটেনহ্যামের কাছে হেরেছে ম্যান ইউনাইটেড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খ্রিস্টপূর্ব 3য় শতক অর্থাৎ প্রায় 2500 বছর আগে গড়ে ওঠা সমৃদ্ধ এক জনপদের নাম পুন্ড্রবর্ধন, যার রাজধানী ছিল পুন্ড্রনগর, যা মহাস্থানগড় হিসেবেই পরিচিত। 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পুন্ড্রনগরীতে ছোট বড় মিলে মোট 32টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। বছর জুড়েই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে মহাস্থানগড়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। কালের গর্ভে হারিয়ে যেতে বসা 2500 বছর আগের প্রাচীন বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। বাংলার সর্বপ্রাচীন এই জনপদ সার্ক কালচারাল ক্যাপিটাল বা সার্কের সাংস্কৃতিক রাজধানী। বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে এই মহাস্থানগড়ে রয়েছে মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং মুসলিম শাসনামলের বহু নিদর্শন। নানা সময়ে খননকালে আবিষ্কৃত নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। মহাস্থানগড়ের পাশে রয়েছে বেহুলার বাসরঘর হিসেবে পরিচিত গোকুলের মেদ, গোবিন্দভিটা, রাজা পরশুরামের প্যালেস এবং মৃত মানুষ জীবিত হওয়ার লোকগাথা রয়েছে যে কূপকে ঘিরে সেই জিউৎকুণ্ড। প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শনের কাছ থেকে দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীদের আগমন ঘটে মহাস্থানগড়ে। পর্যটকদের দাবি ঐতিহাসিক এই নগরী সংস্কারে আরো জোরালো উদ্যোগ নেয়ার। আমি রংপুর থেকে ফ্যামিলি নিয়ে আসছি এখানে পুরাতন কিছু নিদর্শন দেখার জন্য। মহাস্থানগড়ে গেছি, এখানে বেহুলার ঘর দেখতে আসছি। এখানকার বিষয় তেমন আমার জানা নাই, কিন্তু জায়গাটা আমার ভালো লাগছে। একটু মাজার দেখছি, আর এই জায়গাটাই এই বেহুলার বাসর করে এই স্থানটাই দেখলাম। পিকনিকের জন্য আসতেছে, দেখার জন্য আসতেছে, ভালো লাগে এই জায়গা। আছে বেহুলা লক্ষিন্দ্রের বাসর ঘর, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা যেটা পড়ছি বইয়ে, 19 বইয়ে বা আমরা বইয়ে যেটা পড়ছি, দেখে অনেক ভালো লাগতেছে। ভ্রমণ পিপাসুদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের এই কর্মকর্তা। এই মহাস্থাননগরের আশেপাশে প্রায় 43টা সাইট আছে। এর মধ্যে বিভিন্ন নামকরণ আছে, বিহার, ভাসু বিহার, গোকুল মেদ মন্দির, উজা ধনন্তরীর পাঠ, পদ্মার বাড়ি। মানুষ এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য প্রতি বছর সারা বছরই প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসাব অনুযায়ী মহাস্থানগড় সহ আশপাশের পর্যটন এলাকায় প্রতি বছর দেশি বিদেশি প্রায় 5 লাখ দর্শনার্থীর আগমন ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি। ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়ও নাই। নদীতে ভাসছে ময়লার ফেলা, প্রতিদিন মিশছে 90 টন আবর্জনা। দখলে দূষণে মৃত প্রায় বুড়িগঙ্গা। তলদেশের 15 ফিট নিচেও মিলছে বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। ছেঁটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। আকার কমছে প্রায় 7,000 কোটি টাকা। আসছে বাজেটে বিনিয়োগ চাহিদা কম থাকায় কমবে ব্যাংকের ওপর চাপ। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোতে জোর। এবং ঈদের আগে পশুর বাড়তি যত্নে ব্যস্ত কৃষক। রাজশাহী অঞ্চলে এবার প্রস্তুত 43 লাখ। সীমান্তে কড়া নজরদারি থাকায় খামারিদের ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।